আসসালামু আলাইকুম। আমরা আজকে নেমাটোডার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডাস নিয়ে আলোচনা করা শুরু করব ইনশাল্লাহ। তো ফার্স্টলি আমরা নেমাটোডা জিনিসটা কি একটু বলি। নেমাটোডা হচ্ছে থ্রেড ওয়ার্ম। নেমা শব্দের অর্থ হচ্ছে থ্রেড। তো এরা অনেকটা দেখতে ফিতার মতো এবং তারা এক টাইপের হেলমেন যেটা ক্লোজলি রিজেম্বল করে আমাদের কমন আর্থওয়ার্মকে, এবং এর জন্য এটাকে প্রোটোটাইপ অফ ওয়ার্ম বলা হয়। এদের নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে তারা মোস্টলি ফ্রি লিভিং, আনলাইক সিস্টোর্স অ্যান্ড ট্রেমাটোডস যারা প্যারাসাইটিক ছিল, এবং এরা হচ্ছে লার্জেস্ট স্পিসিস অফ ওয়ার্মকে কনস্টিটিউট করে। অ্যারাউন্ড 5 লাখ স্পিসিস আছে নেমাটোডের। এরা হচ্ছে দেখতে ইলংগেটেড এবং সিলিন্ড্রিক্যাল উইথ ট্যাপারিং এন্ডস, এবং বাইল্যাটারালি তারা সিমেট্রিক্যাল থাকে। নেমা শব্দের অর্থ থ্রেড আগেই বলছি, এবং তাদের সাইজটা হাইলি ভেরিয়েবল। তা স্মলেস্ট যেটা ট্রাইকেনেলা স্পাইরালিস এবং হচ্ছে স্ট্রঙ্গাইলার স্টারকোরালিস, ওরা 5 মিলিমিটারেরও ছোটো হয়ে থাকে। কিন্তু যেটা হচ্ছে লার্জেস্ট স্পিসিস ড্রাকোনোকুলাস মেডিনিয়েন্সিস, এটা অ্যারাউন্ড 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। স্ট্রাকচার হচ্ছে এটার একটা ট্রাইলেয়ার্ড কভারিং থাকে। আউটার একটা কিউটিক্যাল থাকে, একটা টাফ লেয়ার, মিডল একটা হাইপোডার্মিস লেয়ার থাকে, এবং ইনার হচ্ছে সোমাটিক মাস্কুলার লেয়ার থাকে, মাসল লেয়ারটা। এবং এদের বডি ক্যাভিটিটা ফিল্ড উইথ সিউডোসিল, যেখানে হচ্ছে বিভিন্ন ভিসকাস ফ্লোট করে, যেরকম ডাইজেস্টিভ এবং জেনিটাল সিস্টেম। যেরকম আমি যদি উদাহরণস্বরূপ বলি, আজকে যেটা আমরা অ্যাসকারিস নিয়ে আলোচনা করবো, অ্যাসকারিসের এই সুডোসিলটাকে অ্যাসকারন বলে, মানে এটা অনেকটা পেরিটোনিয়াল একটা ফ্লুইডের মতো আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা অন্য অন্য অর্গান সিস্টেম দেখি। এদের এক্সক্রিটরি এবং নার্ভাস সিস্টেমটা রুডিমেন্টারি থাকে। এলিমেন্টারি সিস্টেমটা হচ্ছে এদের কমপ্লিট থাকে, একদম সব অর্গান আছে, একদম ওরাল অ্যাপারেচার থেকে শুরু করে সাবটার্মিনাল অ্যানাস থাকবে, ভিতরে হচ্ছে ওরাল ক্যাভিটি থাকবে, ইসোফেগাস, ইন্টেস্টাইন, এগুলিও থাকবে। এরা হচ্ছে ডাইশিয়াস, মানে হচ্ছে মেল ফিমেল আলাদা। এদের মেল হচ্ছে ইউজুয়ালি স্মলার ইন সাইজ, এবং এদের একটা এরকম কার্ভ, ভেন্ট্রালি কার্ভ বা কয়েলড একটা লোয়ার এন্ড থাকে। আর এই মেল জেনিটাল সিস্টেমে হচ্ছে মেনলি একটা লং কনভলিউটেড টিউবিউল থাকে। এই টিউবটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে বিভিন্ন পার্ট করে। টেস্টিস থাকে, টেস্টিসগুলি মিলে হচ্ছে ভাস ডিফারেন্স ফর্ম করে। ভাস ডিফারেন্সের সঙ্গে সেমিনাল ভেসিকল থাকে। সেমিনাল ভেসিকলের পর আলটিমেটলি একটা ইজিকুলেটরি ডাক্ট থাকে। এবং এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেমের যে ওপেনিং এবং ইজিকুলেটরি ডাক্টের ওপেনিং দুইটা একটা কমন অ্যাপারেচার দিয়ে বের হয়, যেটাকে ক্লোয়াকা বলে। এছাড়া হচ্ছে অ্যাক্সেসরি কপুলেটরি অর্গান আছে, স্পিকিউল এবং গাবার্নিকুলাম। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওদের এরকম একটা সিঙ্গেল বা ডাবল কনভলিউটেড টিউব থাকে। এই টিউবটা বিভিন্ন অর্গান ফর্ম করে, যেরকম হচ্ছে ওভারিগুলি হচ্ছে ওভিডাক্টে করে টার্মিনেট করে, সেখানে একটা সেমিনাল রিসেপ্টিকল থাকে। আর এই ওভিডাক্ট থেকে হচ্ছে একটা এরকম ইউটেরাস থাকে, এবং ভ্যাজাইন এবং ভালভা থাকে। তো ওভারি হচ্ছে আমরা জানি যে ওভামের সোর্স। ওভিডাক্টে হচ্ছে মেইনলি ফার্টিলাইজেশনটা হয়। সেমিনাল রিসেপ্টিকলে সেমিনাল যে ম্যাটেরিয়ালসগুলি এখানে স্টোরড থাকে, এবং এই ওভিডাক্টে ফার্টিলাইজেশন হওয়ার পর হচ্ছে ইউটেরাসে এটা স্টোরড হয়, একটা ফার্টিলাইজড একটা, এবং ভ্যাজাইন এবং ভালভা তো এক্সটার্নাল জেনিটালি বোঝাই যাচ্ছে। এবং এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ফিমেল যে জেনিটাল পোর্টটা, এটা ভেন্ট্রালি থাকে, অথবা হচ্ছে নিয়ার দি ওরাল এরিয়া থাকে, যে মিডল অফ দি বডি থাকে ভেন্ট্রাল এরিয়ায়, অথবা হচ্ছে নিয়ার মাউথ। এছাড়া হচ্ছে লাইফ সাইকেল নিয়ে বলার ব্যাপার হচ্ছে ম্যান হচ্ছে অপটিমাল হোস্ট সব নেমাটোডের জন্য, এক্সেপ্ট ফাইলেরিয়া এবং ড্রাকনকুলা। ফাইলেরিয়ার ক্ষেত্রে হচ্ছে মস্কিউটো একটা সেকেন্ডারি হোস্ট হিসেবে কাজ করে। আর ড্রাকনকুলয়েডে যেটা, ওরা হচ্ছে গিনি টেপওয়ার্ম, ওদের ক্ষেত্রে হচ্ছে ক্রাস্টেশিয়ান যারা আছে ক্র্যাব টাইপের, তাদের হচ্ছে বডিতে এরা সেকেন্ডারি হোস্ট হিসেবে থাকে। তো মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথা এইটুকু নেমাটোড নিয়ে। অ্যাসকারিসের আলোচনায় যাওয়ার আগে নেমাটোডা রিলেটেড কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি একটু স্ট্রেস করতে চাই। নাম্বার 1 হচ্ছে সেখানে মোড অফ ইনফেকশন। মোড অফ ইনফেকশন মেনলি 4টা আছে, এটা যদি একটি হিউম্যান হয়। তো ফার্স্টলি হচ্ছে ইনজেকশন, আমরা বিভিন্ন টাইপের এগ, এমব্রায়োনেটেড এগ, দেন হচ্ছে গ্রোয়িং এমব্রায়োন, ইন্টারমিডিয়েট হোস্ট, তাছাড়া হচ্ছে ইনসিস্টেড এমব্রায়ো, এগুলি খাওয়ার মাধ্যমে স্প্রেড করতে পারে। ইনহেলেশন অফ ডাস্ট, তারপর হচ্ছে মশা এসে যদি কামড় দেয়, বাইটিং অফ ব্লাড সাকিং প্যারাসাইট, বা ডাইরেক্ট পেনিট্রেশন অফ স্কিন বাই দি প্যারাসাইট। তো ইনজেকশনে আমি বলে ফেলছি যে এমব্রায়োনেটেড এগ খাওয়ার মাধ্যমে অ্যাসকারিস ল্যাম্ব্রিকয়েডাস, এন্টারোবিভাস ভার্মিকুলারিস আর ট্রাইকোরিস ট্রাইকুরা। ইট দিয়ে আমরা মনে রাখতে পারি, এগ ইট করার মাধ্যমে যেগুলো স্প্রেড করে সেগুলো হচ্ছে ইট দিয়ে মনে রাখবো। এছাড়া হচ্ছে গ্রোয়িং এমব্রিও, যেটা হচ্ছে ড্রাকোনোকুলাস মেডিনিয়েন্সিস, এটা ইন্টারমিডিয়েট হোস্ট যে সাইক্লপসে করতে পারে। ইনসিস্টেড এমব্রিও পিগ ফিশের মাধ্যমে ছড়াতে পারে, ট্রাইকেনেলা স্পাইরালিস। পেনিট্রেশন অফ স্কিন ডাইরেক্ট যদি করে থাকে, সেটা হচ্ছে হুকওয়ার্ম যেগুলো আছে, অ্যাঙ্কাইলোস্টোমা ডিউডেনালি, আর হচ্ছে নিকাটোর আমেরিকানাস। এছাড়া স্ট্রঙ্গাইলয়েড, স্টারকোরালিসও ডাইরেক্ট পেনিট্রেশন অফ স্কিনের মাধ্যমে ছড়িয়ে থাকে। ব্লাড সাকিং প্যারাসাইটের মাধ্যমে শুধু হচ্ছে ফিলারিয়াসিস
ছড়িয়ে থাকে, যেহেতু কিউলেক্স মস্কিউটো আর কি ফিলারিয়ার একটা ভেক্টর, এটা এমনিতেই মাথায় থাকবে। আর ইনহেলেশন অফ ডাস্ট কন্টেনিং এগস, এটা একটু আনকমন, এক্ষেত্রে হচ্ছে অ্যাসকারিস এবং এন্টেরাবিয়াস, এই যে ইটের এ দিয়ে আমরা মাথায় রাখতে পারি, এদের দিয়ে ছড়াতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন বেসড অন হ্যাবিটেট, এটা বেশ ইম্পর্ট্যান্ট আমার মতে। আমরা যাবতীয় সব যে ইন্টেস্টাইনাল নেমাটোড পাবো তারা হচ্ছে ইন্টেস্টাইনাল গ্রুপে পড়ছে, আর যারা হচ্ছে অন্য অন্য নেমাটোড আছে তারা সোমাটিকের মধ্যে পড়ছে। সোমাটিকগুলি আবার হচ্ছে 5টা ভাগে ভাগ করছে, লিমফেটিক্স, লাংস, দেন হচ্ছে সাবকিউটেনাস টিস্যু, কনজাংটিভা, আর হচ্ছে মেজেন্টারি। তো লিমফেটিক্স দিয়ে গোদ্রোগেরগুলো হবে ফিলারিয়াসিস আর কি। তো সেই ক্ষেত্রে হচ্ছে বুচেরিয়া ব্যাংক্রফটি, ব্রুগিয়া মেলায়া, ব্রুগিয়া টিমোরি, এই দুইটা আমরা মাথায় রাখতে পারি। লাংস দিয়ে হচ্ছে স্টার্কো ওরালিস, যেটা স্ট্রঙ্গাইলয়েড স্টার্কো ওরালিস। সাবকিউটেনাস টিস্যুতে হচ্ছে চোখ রিলেটেড দুইটা আমরা মাথায় রাখবো, লোয়া লোয়া, আর হচ্ছে অঙ্কোসার্কা ভলভুলাস। তো এই দুইটার পরে হচ্ছে আমরা কনজাংটিভা রিলেটেড মাথায় রাখতে পারি, লোয়া লোয়া। আর এম দিয়ে হচ্ছে মেজেন্টারি, এম দিয়ে হচ্ছে ম্যানসোনেলা পারসিস্টেন্স, আর হচ্ছে ম্যানসোনেলা ওজার্ডি, এই দুইটা মাথায় রাখতে পারি। আর ইন্টেস্টাইনালের ক্ষেত্রে আবার দুই ভাগ করছে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে অ্যাসকারিস, দেন হচ্ছে হুকওয়ার্মের দুইটা, দেন ট্রাইকোনেলা স্পাইরালিস, স্ট্রঙ্গাইলয়েড স্টার্কোরালিস, এগুলি। আর লার্জ ইন্টেস্টাইন হচ্ছে এন্টেরোবায়াস, ভার্মিকুলারিস, আর হচ্ছে ট্রাইকিউরা। তো এগুলি হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশন নেমাটোডের হ্যাবিটেটের উপর বেস করে। এরপরে হচ্ছে আমরা এগলেইংয়ের উপর বেস করে কিছু ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 হচ্ছে ওভিপ্যারাস, যারা এগলে করে, দেন হচ্ছে ভিভিপ্যারাস, যারা ডাইরেক্টলি বার্থ দেয়, আর হচ্ছে ওভিভিভিপ্যারাস, যারা হচ্ছে এগলে করে খুব শর্ট টাইমের মধ্যেই আর কি লার্ভা হ্যাচ আউট করে। তো ওভিপ্যারাস আবার হচ্ছে 4টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আনসেগমেন্টেড ওভাম, যে এগ থেকে আসে, তারপর হচ্ছে সেগমেন্টেড ওভাম থেকে যে এগ আসে, তারপর হচ্ছে আনসেগমেন্টেড ওভাম থেকে যে এগ আসে কিন্তু উইথ মিউকাস প্লাগ এট বোথ এন্ডস, আর হচ্ছে লার্ভা কন্টেনিং এগ। সেগমেন্টেড ওভাম দিয়ে আমরা হুকওয়ার্ম মনে রাখতে পারি, আনসেগমেন্টেড দিয়ে হচ্ছে অ্যাসকারিস, আনসেগমেন্টেড ওভাম আর মিউকাস প্লাগ দিয়ে হচ্ছে ট্রাইকিউরিস, আর লার্ভা দিয়ে হচ্ছে এন্টেরোবায়াস। আর ভিভিপ্যারাসের মধ্যে হচ্ছে ফিলারিয়াল ওয়ার্ম, ট্রাইকেনেলা স্পিসিস, আর ড্রাকোনোকুলাস স্পিসিস। ভিভিপ্যারাস যেটা এখানে হচ্ছে এগ লে করে ইমিডিয়েটলি যারা হ্যাচ আউট করে, সেটার মধ্যে হচ্ছে স্ট্রঙ্গাইলয়েড, ভেরি ইম্পর্টেন্ট। এরপর ডায়াগনস্টিক প্রপার্টির উপর ভিত্তি করে ক্লাসিফাই আমরা করতে পারি, এটা আমরা কয়েকটা ভাগে মাথায় রাখতে পারি। একটা হচ্ছে স্টুলে আমরা যদি লার্ভা পাই, অথবা স্টুলে যদি আমরা এগ পাই, এটার উপর বেস করে দুইটা ভাগ। আর হচ্ছে পেরিঅ্যানাল রিজিয়নে যদি আমরা এগ পাই, এটা হচ্ছে আরেকটা ক্লাস। লার্ভা আমরা স্টুলে পাই অনলি স্ট্রঙ্গাইলয়েড স্টার্কোরালিস স্পিসিসে, এটা ইম্পর্টেন্ট টু নোট। এগ আমরা পেতে পারি আবার হচ্ছে দুই টাইপের, বায়োস্টেন্ড এগ ইন স্টুল, আবার নন বায়োস্টেন্ড এগ ইন স্টুল। আর যেটা হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে পাই, এটা ডেফিনেটলি বায়োস্টেন্ড হবে না, সো নন বায়োস্টেন্ড এগ ইন পেরিয়ানাল রিজিয়ন। এটার একমাত্র উদাহরণ এখানে লেখাই আছে, এন্টেরোবিয়াস। আর যেটা হচ্ছে স্টুলে এগ, এটা নন বায়োস্টেন্ড, আবার এই এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস পেতে পারি, আর হচ্ছে হুকওয়ার্মের ক্ষেত্রে পেতে পারি। আর বায়োস্টেন্ড এগ হচ্ছে আমরা পাই অ্যাসকারিস এবং ট্রাইকিউরিয়া। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। এবার আমরা অ্যাসকারিসের আলোচনায় যেতে পারি। এবার আসি আমরা অ্যাসকারিস ল্যাম্ব্রেকয়েডাসের আলোচনায়। এটা এক টাইপের নেমাটোডা এবং এটার আরেক নাম হচ্ছে গোলক্রিমি। এটা ট্রান্সমিশন হয় হচ্ছে ফিকোরাল রুটে, যেখানে ফুডটা ফেকালি কন্টামিনেটেড সয়েলের স্পর্শে আসে। বিশেষ করে ক্লে সয়েল হচ্ছে এখানে গ্রোথ অফ ওয়ার্ম ফেভার করে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট টু নোট, কারণ অপোজড টু হুকওয়ার্ম যেখানে হচ্ছে ময়েস্ট এবং পোরাস সয়েল বেশি আর কি ভালো কাজ করে, তার চেয়ে এখানে ক্লেই সয়েলটা ভালো কাজ করে। এটা একটা পয়েন্ট টু নোট। রিস্ক ফ্যাক্টর হচ্ছে এক্ষেত্রে ইয়াং এজ এবং ম্যালনিউট্রিশন। মরফোলজিক্যালি হচ্ছে এটা দেখতে অন্য অন্য নেমাটোডের মতোই, এখানে একটা সিলিন্ড্রিক্যাল বড় বডি থাকবে, ট্যাপানিং এন্ড। এক্ষেত্রে হচ্ছে ফিমেলরা লঙ্গার থাকবে দেন মেলস। এবং এখানে ইন্টারেস্টিং নোট হচ্ছে এটা 1 to 2 ইয়ার্স এটার অ্যাভারেজ লাইফ স্প্যান, এবং এটার যে ওরাল রিজিয়নটা, মাউথটা, এখানে হচ্ছে 3টা টুথড লিপ থাকবে। একটা হচ্ছে ডরসাল আর 2টা হচ্ছে ভেন্ট্রাল। এরকম 3টা লিপ নিয়ে হচ্ছে ওরাল লেন্থ থাকবে, এবং বডি ক্যাভিটি হচ্ছে এরকম সিউডোসিল লাইক একটা স্ট্রাকচার দিয়ে ফিল থাকবে, যেটার নাম হচ্ছে অ্যাসকারন বা অ্যাসকারেজ। এটাই হচ্ছে অ্যালার্জির কজ। এই যে ইউসিনোফিলিক রেসপন্সটা দেয় বা সার্কোলেডেন ক্রিস্টাল দেখা যায় ডায়াগনোসিসের সময়, এটা হচ্ছে এই অ্যাসকারিস বা অ্যাসকারনের জন্যই আর কি হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাডাল্ট বডিটা। এরপর এগসের যদি ফিচার আমি বলি, এগসটা ফার্টিলাইজড হতে পারে, নন ফার্টিলাইজড হতে পারে, আর হচ্ছে কর্টিকেটেড এগ হতে পারে। ফার্টিলাইজড এগ এবং নন ফার্টিলাইজড এগের পার্থক্যটা ইম্পর্ট্যান্ট টু নোট। ফার্টিলাইজড এগরা হচ্ছে একটু এরকম স্মল
সার্কুলার থাকে, মানে লেস ইলংগেটেড, আর ফার্টিলাইজড এগটা হচ্ছে ইলংগেটেড থাকে। আর এদের এগ শেলটা হচ্ছে একটা থিক অ্যালবুমিনাস লেয়ার দিয়ে থাকে ফার্টিলাইজডের ক্ষেত্রে, এবং নন ফার্টিলাইজড এগের ক্ষেত্রে এরকম কোনো থিক অ্যালবুমিনাস লেয়ার থাকে না, থিন একটা অ্যালবুমিনাস লেয়ার থাকে। আর যেটা হচ্ছে ফার্টিলাইজড এগ, সেখানে হচ্ছে এরকম ক্রিসেন্টিক পোল থাকে দুইটা এজে, এটা হচ্ছে কভার, এরকম দুইটা ক্রিসেন্টিক পোল থাকে, কিন্তু এটা হচ্ছে আবার আনফার্টিলাইজড এগে থাকে না। ফার্টিলাইজড এগটা হচ্ছে কনসেন্ট্রেটেড সল্ট সলিউশনে ফ্লোট করে, বাট এটা হচ্ছে আনফার্টিলাইজড এগের ক্ষেত্রে দেখা যায় না। এর জন্য কনসেন্ট্রেশন টেকনিকের ক্ষেত্রে সল্ট ফ্লোটেশন দিয়ে ভালো রেজাল্ট পাওয়া নাও যেতে পারে, যেহেতু আনফার্টিলাইজড এগও থাকতে পারে, এই জন্য কনসেন্ট্রেশন করা হয়। আর ওভামটা হচ্ছে এই ক্ষেত্রে লার্জার থাকে, আর আনফার্টিলাইজের ক্ষেত্রে হচ্ছে ওভাম স্মল থাকে, অনেক ক্ষেত্রে বলা হয় যে অ্যাবসেন্টই থাকে, যে শুধু এই অ্যালবুমিনাস লেয়ারটাই থাকে। আর ডিকর্টিকেটেড এগ যেটা, এক্ষেত্রে হচ্ছে ফার্টিলাইজড এগ উইদাউট দি অ্যালবুমিন কোট, মানে এই যে আউটার অ্যালবুমিন কোট ছিল সেটা এখানে থাকবে না, এখানে শুধু হচ্ছে একটা ওভাম থাকবে। লার্ভার ক্ষেত্রে বলতে চাই হচ্ছে এখানে 4টা স্টেজ থাকে, L1 to L4, এর মধ্যে L2 হচ্ছে র্যাবিডিটিফর্ম লার্ভা। এবার আমরা লাইফ সাইকেলটায় আসি। লাইফ সাইকেলে আমরা হচ্ছে 3টা পয়েন্ট মাস্ট লিখবো, একটা হচ্ছে হোস্ট, ইনফেক্টিভ ফর্ম, আর হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। হোস্ট আমরা জানি হচ্ছে ম্যান অনলি হোস্ট মোস্ট নেমাটোডের ক্ষেত্রে, এক্সেপ্ট 2টা ছিল, ফাইলেরিয়া এবং হচ্ছে ড্রাকোনোকুলাস। আর ইনফেক্টিভ স্টেজটা হুবাহু এভাবে লিখতে হবে, এমব্রায়োনেটেড এগ কন্টেইনিং L2 স্টেজ অফ লার্ভা বা র্যাবিডিটিফর্ম লার্ভা। আর মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকোরাল রুট, এখানে আমি একটু ডিটেলসে লিখছি, ইনজেকশন অফ এমব্রায়োনেটেড এগ কন্টেইনিং L2 লার্ভা ফ্রম ফুড, ওয়াটার অর সয়েল, এখানে জাস্ট ফিকোরাল রুট বললেই হয়। এরপর হচ্ছে আমরা হচ্ছে মেইন যে স্টেজটা, ফার্স্টলি হচ্ছে এমব্রায়োনেটেড এগ যেটা, এটা ইনজেকশনের মাধ্যমে আমাদের স্টোমাকে আসবে। এই ক্ষেত্রে হচ্ছে বলা হয় অনেক জায়গায় যে গ্যাস্ট্রিক HCl দিয়ে আর কি একটার বাইরের কোটটা ভেঙে আর কি ভিতরের লার্ভাটা বের হয়, কারণ L2 লার্ভা ভিতরে ছিল, তো সেই লার্ভাটা বের হয়ে আসলো, তো ডিউডেনামেই আর কি এখানে লিখছে যে ডিউডেনামে L2 লার্ভাটা এগ থেকে বের হয়ে আসে, দেন হচ্ছে মোল্টিং হয়। মোল্টিং হচ্ছে যে আউটার যে কিউটেনাস লেয়ারটা, যে কিউটিক্যালটা, এটা শেড হওয়াটাকেই মোল্টিং বলে। তো র্যাবিডিটিফর্ম লার্ভার L2 স্টেজে মোল্টিং হয়ে এখানে L3 স্টেজে আসবে। L3 স্টেজে আসার পর হচ্ছে ওরা গাট ওয়ালকে পেনিট্রেট করবে, তো গাট ওয়ালকে পেনিট্রেট করার পর হচ্ছে তারা সার্কুলেশনে চলে আসবে। এখানে হচ্ছে আমরা যদি চিন্তা করি ভেনাস সার্কুলেশনে ওরা আসলো, ভেনাস সার্কুলেশন থেকে ওরা রাইট হার্টে যাবে, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট হার্টে চলে আসবে। রাইট হার্টে আসার পর হচ্ছে তারা ওইখান থেকে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি সার্কুলেশনে যাবে। পালমোনারি সার্কুলেশনে গিয়ে ওরা লাংসে পৌঁছাবে, লাংসে গিয়ে হচ্ছে তাদের L4 স্টেজে আসবে, আরেকটা মোল্টিং করবে। L4 স্টেজে এসে দেন হচ্ছে তারা লাংস থেকে ব্রঙ্কাসে আসবে, ব্রঙ্কাস থেকে ব্যাকফ্লো হয়ে ট্র্যাকিয়ায় যাবে, ল্যারিংসে যাবে। এখন এইখানে হচ্ছে একটা এন্ড স্টেজ হতে পারে, ওরা যদি লাংসেই থাকে বা ট্র্যাকিয়া, ল্যারিংস এইসব জায়গায় থাকে, দেন স্পুটামের সঙ্গে ওরা চলে আসতে পারে। কিন্তু এখানে ট্র্যাকিয়া এবং ল্যারিংসটা হচ্ছে ফ্যারিংসের ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, সো ট্র্যাকিয়া ল্যারিংস থেকে ওরা ফ্যারিংসে যেতে পারে, ফ্যারিংস থেকে তারা আবার জিআই ট্র্যাক্টে চলে আসলো, সো ফ্যারিংস থেকে ইসোফেগাসে স্মল গাটে আসবে, স্মল গাট থেকে তারা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম আকারে প্রকাশ করবে নিজেদের, সেখানে তাদের ফার্টিলাইজেশন হবে, এগ প্রোডাকশন হবে, বিভিন্ন স্টেজের এগ থাকতে পারে, সেই এগগুলি আবার স্টুলে প্যাসেজ হবে, দেন হচ্ছে সেই এমব্রায়োনেটেড এগটা আবার ইনজেকশনের মাধ্যমে সার্কুলেশন হতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে স্টুলে আসলো, স্টুল থেকে আবার বাইরে আসলো, এই স্টুল থেকে ইনজেকশন হওয়ার আগ পর্যন্ত হচ্ছে এনভায়রনমেন্টাল ফেজ, আর বাকিটা হচ্ছে হিউম্যান ফেজ। হিউম্যান ফেজের মধ্যে আবার হচ্ছে মাইগ্রেটরি ফেজ বলে পর্যন্ত, ইন্টেস্টাইনে আসার আগ পর্যন্ত, যে খাওয়া থেকে এটা হচ্ছে ভেনাস সার্কুলেশনে গিয়ে রাইট হার্টে গিয়ে লাংসে এসে দেন হচ্ছে ফেরিংস পর্যন্ত যে আসলো, এটাকে হচ্ছে মাইগ্রেটরি ফেজ বলে। আর ফেরিংস থেকে যখন স্মল গাটে গিয়ে এটা অ্যাডাল্ট ওয়ার্মে আর কি ফর্মেশন হবে, ফার্টিলাইজেশন হবে, এটাকে গাট বা ইন্টেস্টাইনাল ফেজ বলে। তো এটা মোটামুটি আমাদের লাইফ সাইকেল। লাইফ সাইকেল নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। একটা কথা হচ্ছে প্রি প্যাটেন্ট পিরিয়ড। প্রি প্যাটেন্ট পিরিয়ড মানে হচ্ছে যে এই ইনজেকশন অফ এগ থেকে এই স্টুলে যে পাস আউট হলো, এই পুরো টাইম পিরিয়ডটাকে প্রি প্যাটেন্ট পিরিয়ড বলে। এটাকে 8 to 12 উইকস লং মনে করা হয়, অপূর্ব শাস্ত্রীতে একবারে 2 মান্থস বলে দেওয়া হয়, বাট এটা হচ্ছে আমরা যদি ট্রান্সলেট করি 2 থেকে 3 মাসের মতো হয়। আরেকটা ইম্পর্টেন্ট থিং টু নোট, সেটা হচ্ছে অ্যাসকারিসের এগগুলি এত লং লাস্টিং কেন। এটার দুইটা আর কি কজ দেওয়া। একটা হচ্ছে যে থিক এগশেল অ্যালবুমিনাস একটা থিক কোট আছে ওদের, এটা হাইলি রেজিস্ট্যান্ট। আর ওদের মধ্যে হচ্ছে অ্যাসকারোসাইড নামের একটা লিপোপ্রোটিন আছে, এই লিপোপ্রোটিনটা হচ্ছে ডিসইনফেক্টেন্টেড এগেনস্টে প্রোটেক্টিভ। তো এই দুইটা ফিচারের জন্য অ্যাসকারিসের এগগুলি 15 বছর পর্যন্ত এনভায়রনমেন্টে সার্ভাইভ করতে পারে।
এবার আমরা আসি অ্যাসকারিসের জন্য কী কী ক্লিনিক্যাল ফিচার অ্যারাইজ করতে পারে। এটাকে আমরা ব্রডলি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইগ্রেটিং লার্ভার জন্য, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মের জন্য যে অবস্ট্রাকশন হয় সেটা দিয়ে যে ফিচারগুলি। তো প্যাথোজেনেসিসের মেকানিজমগুলিকে আবার ভাগ করছে পূর্বশাস্ত্রীতে, এটা হচ্ছে হোস্ট ইমিউনিটি সাপ্রেশন, দেন হচ্ছে মাইগ্রেটিং লার্ভার জন্য যেটা আগেই বললাম, দেন হচ্ছে মেকানিক্যাল অ্যাবস্ট্রাকশন বা অ্যাডাল্ট ওয়ার্ম, এটা একটা কজ, আর হচ্ছে এই অ্যাডাল্ট ওয়ার্মটা ইন্টেস্টাইনে থাকা অবস্থায় যে নিউট্রিশনগুলিকে রব করে সেটার মাধ্যমে হতে পারে। ইনকিউবেশন পিরিয়ড খুবই লং, 60 to 70 ডেজ মনে করা হয়। মাইগ্রেটিং লার্ভার জন্য মেনলি আমরা পালমোনারি ফিচারগুলি পাই, কারণ আমরা যদি একটু চিন্তা করে দেখি যে র্যাবডিটিফর্ম লার্ভাটা ইসে গেছিলো আমাদের ভেনাস সার্কুলেশনের মাধ্যমে রাইট হার্টে গিয়ে লাংসে গিয়েছিল ভায়া পালমোনারি ক্যাপিলারিজ, এবং লাংস ট্র্যাকিয়া এবং হচ্ছে লাংস ব্রঙ্কাস ট্র্যাকিয়া হয়ে দেন ফেরিংসে আসছিল, দেন ওরা ইন্টেস্টাইনাল ফেজে এন্টার করছিল। সো এই যে পালমোনারি ফিচারগুলি এটা হচ্ছে মাইগ্রেটিং লার্ভার জন্যই আমরা পেয়ে থাকি। তো পালমোনারি সাইন্স অ্যান্ড সিমটম কিছু পেতে পারি, এটা ইউজুয়ালি সেকেন্ড উইকে পাওয়া যায়, মোটামুটি 60 to 70 ডেজের পরে হচ্ছে যে 14 ডে পর্যন্ত। এক্ষেত্রে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন দেখা যেতে পারে, চেস্ট ডিসকমফর্ট, ফিভার এবং নন প্রোডাক্টিভ কফও দেখা যেতে পারে। এছাড়া হচ্ছে মাইনর হেমোরেজ ডেভেলপ করতে পারে অ্যালভিওলার ক্যাপিলারিজ, যেখানে এটার হচ্ছে সাইজ 10 মাইক্রনের মতো, আর লার্ভা এখানে যখন গ্রো করে তাদের সাইজ 20 মাইক্রন পর্যন্ত হতে পারে। তো এটার এই থিন ওয়ার্ল্ড ক্যাপিলারির মধ্যে না থাকতে পারে, রাপচার হয়ে বের হয়ে আসতে পারে, তখন মাইনর হেমোরেজ ডেভেলপ করতে পারে। এছাড়া হচ্ছে লোফলার সিনড্রোম, এই ক্ষেত্রে হচ্ছে প্যাচি ইনফিলট্রেট দেখা যায় চেস্ট এক্সরেতে, ডিজনিয়া দেখা যায়, এটা একটা সিভিয়ার ফর্ম, এবং এক্ষেত্রে হচ্ছে ট্রানজিয়েন্ট ইউসিনোফিলিয়া দেখা দিতে পারে। ট্রানজিয়েন্ট পেরিফেরাল ইউসিনোফিলিয়াটা টক্সোকারা ইনফেকশনের সঙ্গে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, কারণ টক্সোকারা ইনফেকশনে হচ্ছে ইউসিনোফিলিয়াটা মোটামুটি পারসিস্টেন্ট থাকে, আর পালমোনারি সাইন্স অ্যান্ড সিমটমগুলিও খুবই লং লাস্টিং থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসি অ্যাডাল্ট ওয়ার্মের যে অবস্ট্রাকশনের জন্য সাইন্স অ্যান্ড সিমটম। নাম্বার 1, এক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মের ইন্টেস্টাইনাল কিছু মানে ইন্ট্রা ইন্টেস্টাইনাল কিছু ফিচার পাওয়া যেতে পারে। নাম্বার 1 হচ্ছে এটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি ঘটাতে পারে, বিশেষ করে আন্ডার 5 চিলড্রেনদের ক্ষেত্রে এটা দেখা দেয়। এক্ষেত্রে গ্রোথ এবং মোটর স্কিলসগুলি রিটার্ডেড হয়, এডুকেশনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, মাথা কাজ করে না। এছাড়া হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সির জন্য নাইট ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন হতে পারে, ল্যাকটোজ ইনটলারেন্স ডেভেলপ করতে পারে। আর ইন্টেস্টাইনাল কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে এটা অবস্ট্রাকশন রিলেটেডই জিনিসগুলি, যে লার্জ বোলাস অফ ইন্ট্যাঙ্গেলড ওয়ার্ম ওরা হচ্ছে অবস্ট্রাকশন করতে পারে, অথবা সিঙ্গেল অ্যাডাল্ট ওয়ার্ম মাইগ্রেশনের সময় অবস্ট্রাকশন করতে পারে। তো এর জন্য আলটিমেটলি অবস্ট্রাকশন থেকে পারফোরেশন হতে পারে, ইন্টারসেপশন হতে পারে, ভলভুলাস রেজাল্ট করতে পারে। এক্সট্রা ইন্টেস্টাইনাল কমপ্লিকেশনের মধ্যে হচ্ছে লার্জ ওয়ার্মগুলি বিলিয়ারি ট্রি অবস্ট্রাক্ট করে বিলিয়ারি কলিক, কলিসিস্টাইটিস, প্যাঙ্ক্রিয়েটাইটিস এগুলি করতে পারে, অ্যাপেন্ডিসাইটিস করতে পারে, অ্যাপেন্ডিক্স অবস্ট্রাকশন করে, লিভার এবং লাংয়ে অবস্ট্রাকশন করতে পারে, অ্যাবসেস করতে পারে। এছাড়া হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্মগুলি মাইগ্রেশনের সময় এই ফেরিংসে মাইগ্রেট করে ওখানে অবস্ট্রাকশন করতে পারে। এইটাকে বলা হয় হচ্ছে একটোপিক অ্যাসকেরিয়াসিস। এটা ইম্পর্টেন্ট টু নো, হোয়াট ইজ একটোপিক অ্যাসকেরিয়াসিস জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম ফেরিংসে মাইগ্রেশনের মাধ্যমে হচ্ছে যদি অবস্ট্রাকশন ক্রিয়েট করে ওইখানে, সেক্ষেত্রে হচ্ছে একটোপিক অ্যাসকেরিয়াসিস ডেভেলপ করে। এখানে আরেকটা ফিচার হচ্ছে ইউস্টেশিয়ান টিউব যেটা আছে এটা ওরা ব্লক করতে পারে। আচ্ছা, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন মেইনলি হচ্ছে ওই আমরা যে বলেছিলাম যে টক্সিক ছিল, যে অ্যাসকারেজ বা অ্যাসকারন যে ইয়েটা ছিল, এদের আর কি অ্যাকুমুলেশনের জন্য বিভিন্ন যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হতে পারে, আর্টিকারিয়া, দেন ফিভার, অ্যানজিওনিউরোইডিমা, দেন হচ্ছে কনজাংটিভাইটিস, এগুলি ডেভেলপ করতে পারে। তো এগুলি থেকেই আর কি অ্যালার্জিক ম্যানিফেস্টেশনগুলো ডেভেলপ করে। এরপর আসা যাক ল্যাব ডায়াগনোসিসে। ল্যাব ডায়াগনোসিসটা মেইনলি দুইটা প্রসেসে আমরা বা দুইটা ভাগে আমরা করে থাকি, একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স বেসড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স বেসড। ডাইরেক্ট এভিডেন্স বেসডে আমরা অ্যাডাল্ট ওয়ার্ম, এগ অথবা লার্ভা ডাইরেক্টলি প্রকাশ করে, ইনডাইরেক্টলি হচ্ছে আমরা অ্যান্টিজেন দিয়ে প্রকাশ করে থাকি। ডাইরেক্ট এভিডেন্সের ক্ষেত্রে আমরা স্যাম্পল হিসাবে মোস্ট কমনলি নিয়ে থাকি স্টুল, এছাড়া ডিউডেনাল অ্যাসপাইরেট, দেন হচ্ছে স্পুটাম, ইন্টেস্টাইনাল টিস্যু, এগুলি আমরা নিতে পারি। মাইক্রোস্কোপিক দিয়ে আমরা হচ্ছে এই স্টুলের আয়োডিন অ্যান্ড স্যালাইন মাউন্ট দিয়ে দেখে থাকি। এক্ষেত্রে হচ্ছে এটা মোটামুটি কনফার্মেটরি বা গোল্ড স্ট্যান্ডার্ডও বলা যেতে পারে। এই ক্ষেত্রে যদি কোনো কারণে এই টেস্টটা নেগেটিভ আসে সেক্ষেত্রে হচ্ছে কনসেন্ট্রেশন করা হয়ে থাকে, নট বাই ফ্লোটেশন, কারণ ফ্লোটেশন হচ্ছে আনফার্টিলাইজড এগের জন্য কাজ করে না। আমরা হচ্ছে সেডিমেন্টেশন মেথডের মাধ্যমে কনসেন্ট্রেশন করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে আমরা সেডিমেন্টেশন মেথড দিয়ে ফার্টিলাইজ আনফার্টিলাইজ দুই টাইপের এগই আমরা এক্সপ্রেস করতে পারি।
হিস্টোপ্যাথোলজি আমরা স্পেসিমেন নিতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টেস্টাইনাল বায়োপসি স্পেসিমেন থেকে আমরা একটা স্যাম্পল নিয়ে সেখানে আমরা এগ ডিটেক্ট করতে পারি। এরপরে হচ্ছে অ্যাডাল্ট ওয়ার্ম ডিটেকশনের ক্ষেত্রে হচ্ছে নেকেড আই এক্সামিনেশন করতে পারি, স্টুল বা স্পুটামে আমরা ডাইরেক্টলি ওয়ার্ম চেক করতে পারি। এছাড়া হচ্ছে একটা ইন্টারেস্টিং থিং টু নোট হচ্ছে বেরিয়াম মিল এক্সরে অফ জিআইটি করার পর হচ্ছে যদি ট্রলি কার অ্যাপিয়ারেন্স দেখা যায়, এক্ষেত্রে হচ্ছে দুইটা অ্যাডাল্ট ওয়ার্ম যদি এরকম পাশাপাশি শোয়া থাকে দেখতে মনে হয় যেন ট্রলি কার, মানে যে এটা রেল লাইনটা ওইরকম আর কি, এই জন্য ট্রলি কার অ্যাপিয়ারেন্সও অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে। এছাড়া এক্সট্রা ইন্টেস্টাইনাল যে সাইটগুলি একটোপিক অ্যাসকারিসিসে দেখা যায়, কোলেনজিও প্যানক্রিওটোগ্রাফি যেরকম ইআরসিপি এমআরসিপি এগুলির ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি অ্যাডাল্ট ওয়ার্ম আছে কিনা। এছাড়া আলট্রাসোনোগ্রাম করেও দেখা যেতে পারে। লার্ভা ডিটেকশনের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট 2 উইকস মানে উইদিন সেকেন্ড উইক আমরা চেক করে থাকতে পারি। এক্ষেত্রে স্পুটাম স্যাম্পল নিয়ে বা গ্যাস্ট্রিক অ্যাসপাইরেট নিয়ে বোঝা যাচ্ছে ফ্যারিংস বা ল্যারিংস ট্র্যাকিয়া ওইসব এরিয়া আর কি আমাদের হচ্ছে টার্গেট। এই ক্ষেত্রে আমরা স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপি করে লার্ভা হ্যাচিং আউট অফ এগ এটা আমরা চেক করতে পারি। ইনডাইরেক্ট এভিডেন্স হিসাবে হচ্ছে সেরোলজি, যেটা আগে বলছে অ্যান্টিবডি অ্যান্টিজেন এগুলি ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেক্ট করে এলিসা আইএইচএ আইএফ এগুলি দিয়ে, বিশেষ করে হচ্ছে এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যাসকেরিয়াসিসের ক্ষেত্রে এটা ডায়াগনস্টিক ভ্যালু রাখে। কিন্তু এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এটা পাস্ট এবং রিসেন্ট ইনফেকশনে ডিফারেন্সিয়েট করতে পারে না এবং অন্য ওয়ার্মের সঙ্গে ক্রস রিয়াকশনের চান্স হতে পারে এটার অ্যান্টিবডির। আদার টেস্টের মধ্যে হচ্ছে ইউসিনোফিলিয়া আমরা চেক করতে পারি, পেরিফেরাল ইউসিনোফিলিয়া, সার্কোলেরিয়ান ক্রিস্টাল আমরা দেখতে পারি, আর হচ্ছে বায়োমার্কার কিছু চেক করতে পারি, পার্টিকুলারলি হচ্ছে গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি ইন ইউরিন, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড কিছু প্রোডাক্ট থাকে, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন প্রোডাক্ট অফ অ্যাসকারিসিস এগুলি আর কি ডিটেকশনের জন্য। আর হচ্ছে মলিকুলার ডায়াগনোসিসের জন্য পিসিআর। ট্রিটমেন্টের জন্য হচ্ছে আমরা অ্যালবেন্ডাজল, মেবেন্ডাজল, আইভারমেকটিন, নিটোজেনাইড, দেন হচ্ছে পাইরেন্টাল প্যাময়েড এগুলি ইউজ করে থাকতে হবে। পাইরেন্টাল প্যাময়েড বলা হয় প্রেগনেন্সির ক্ষেত্রে সেফ, যদিও কোনো হেলমেন্থিক ড্রাগে প্রেগনেন্সিতে খুব একটা সেফ না। অ্যালবেন্ডাজলের ডোজ হচ্ছে 400 মিলিগ্রাম ওয়ান্স, এটা স্ট্রেস করছি আমি, কারণ মেবেন্ডাজল হচ্ছে আবার টোয়াইস ডেইলি দিলে গ্রাম 100 গ্রাম আকারে দেয়, অথবা ওয়ান্স ডোজ যদি দেয় সেক্ষেত্রে হচ্ছে 500 মিলিগ্রাম। ইভারমেকটিন হচ্ছে পার কেজি বডি ওয়েটের 100 থেকে 200 মিলিগ্রাম হচ্ছে ওয়ান্স আমরা দিয়ে থাকি। মোটামুটি অ্যাসকারিস নিয়ে এটুকুই।